বলো সাহেব, কি বলতে এসেছো? রেজে, কামিং 1st জানুয়ারি আমাদের নিউ ইয়ার, নতুন বছর। আমরা তাই এভরি ইয়ার 31st ডিসেম্বর রাত 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেট করি। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। আপনি যদি দিস ইয়ারে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করেন তাহলে আমরা খুব আনন্দিত হইব। ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। আপনি অ্যাটেন্ড করলে আমরা আপনাকে আমাদের বিলাতি কেক খাওয়াইবো। মানে পিঠে? জানো সাহেব, এই পৌষ মাসে আমরাও পিঠে তৈরি করি। দেখো দেখো, এই দিক দিয়ে আমাদের সংস্কৃতির মধ্যে কত মিল। ওয়েল সেড মহারাজ, ওয়েল সেড। আচ্ছা তাহলে আজ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য তোমাদের ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। তা মহারাজ, সাহেবরা এসে আপনাকে নেমন্তন্ন করে গেল? আরে শুধু নেমন্তন্ন, যাকে বলে একেবারে স্বনির্বদ্ধ নিমন্ত্রণ। আহা, আপনার সাথে যদি আমাকেও নেমন্তন্ন করতো। আহা, জীবনে কখনো বিলাতি কেক খাইনি, শুনেছি খুব ভালো খেতে। বাবা, কেকের কথা শুনেই তো দেখছি আপনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দিল। দেখেছেন মহারাজ, আমি সরল সিধে মানুষ, সাদা মনে কাদা নেই, তাই আগ বাড়িয়ে মনের ইচ্ছা প্রকাশ করেছি মাত্র। আর দুঃখ পেতে হবে না মন্ত্রী মশাই। মহারাজ, আপনি কেক খেতে গেলে মন্ত্রী মশাইকেও সঙ্গে করে নিয়ে যান, তাতে যদি এই সরল সিধে মানুষটার মনের দুঃখ একটু কমে। এই থামো থামো সকল, রঙ্গরসিকতা থামিয়ে আমার একটা প্রশ্নের জবাব দাও দেখি। আচ্ছা, গত পৌষ মাস থেকে এই পৌষ মাস পর্যন্ত তোমরা কে কি কাজের কাজ করেছো বলো তো? মানে এই 1 বছরের কাজের ফিরিস্তি চাইছেন? মনে করো তাই। এই 1 বছরে আমি তালিম দিয়ে 100টা নতুন সৈন্য তৈরি করেছি মহারাজ। বেশ বেশ, খুব ভালো। তা রাজপণ্ডিত, তুমি কি করেছো? আমি ছাত্র পড়িয়ে তাদের শিক্ষিত করে তুলেছি। আমি প্রতিদিন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। আমিও বেকার বসে থাকিনি মহারাজ। 1 বছরে আমি 350টা পদ্য রচনা করেছি। আর এই যে গোপাল, এই 1 বছরে তুমি কি করেছো? হ্যাঁ, আমি রাজসভায় এসে হাস্যরস পরিবেশন করে সকলের মন ভালো করেছি। আর বিপদে আপদে বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে আপনাকে আর এই রাজ্যকে নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমাদের সকলকে উদ্ধার করে দিয়েছো। এই যে মন্ত্রী, তুমি কি করেছো? আমি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি রোজ সময় মতো রাজসভায় এসেছি। তা এসেছো? বাহ, কিন্তু এসে কাজের কাজটা কি করেছো? মানে এই মুহূর্তে সেগুলো ঠিক মনে পড়ছে না মহারাজ। আমি মনে করিয়ে দেব মন্ত্রী মশাই। তুমি ঠিক আছে, দাও। সুকর্মের পরিবর্তে বেশ কিছু দুষ্কর্ম করেছেন আপনি। যেমন কোষাগার থেকে টাকা সরাবার মতলব করেছেন, যদিও আমার বুদ্ধির কাছে হেরে গিয়ে আপনার সেই মতলব ভেস্তে গেছে। এ বাবা, এ তুমি কি বলছো গোপাল ভাই? আরো শুনতে চান? না না, থাক থাক, মন্ত্রীর কথা যত না বলা যায় ততই ভালো। আর বিজ্ঞানী, তুমি এবার বলো। আমি এই 1 বছরে অনেক পরিশ্রম করে এক আশ্চর্য আকাশযান তৈরি করেছি মহারাজ। যে যানে চড়ে কমপক্ষে 10 জন খুব অল্প সময়ে অনেক দূর থেকে ঘুরে আসতে পারে। তাই নাকি? এ তো খুব ভালো আবিষ্কার। তা এতদিন জানাওনি কেন? ভেবেছিলাম কাজ সম্পূর্ণ হলেই আপনাকে জানাবো। তা কবে সম্পূর্ণ হবে তোমার ওই আকাশযানের কাজ? সম্পূর্ণ হয়ে গেছে মহারাজ। এবার আপনি বললেই চড়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, খুব তাড়াতাড়ি সকলে মিলে চড়বো তোমার ওই আকাশযানে। তাহলে আজকের মতো রাজসভা এখানেই শেষ। কাল সকলে আবার এসো কিন্তু। বিজ্ঞানীর এই আকাশযানের কথাটা সাহেবদের কাছে পৌঁছে দিতে পারলেই অনেক টাকা পুরস্কার পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে খবরটা ওদের কানে দিয়ে আসি। গিন্নি, ও গিন্নি, বলো, কি বলবে? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছ? একটা বিশেষ কাজে। কাল থেকে আমরা এই মাঠেই বল খেলবো। মাঠটা কত বড়, আর মাঠ ভর্তি
কি সুন্দর ঘাস। মাঠটা সুন্দর হলে কি হবে, সাহেবগুলো তো আর ভালো নয়, আমাদের দেখতে পেলেই তো তাড়া করে। আরে এত ভয় পাচ্ছিস কেন? এখন তো কোনো সাহেবকে দেখতেই পাওয়া যাচ্ছে না। নে নে, ছুটে গিয়ে ধর। ক্যাবলার দল, বলটা ধরতে পারলি না? কিন্তু এখন কি হবে? বলটা যে সাহেবদের কুঠিতে ঢুকে গেল। চল তাহলে ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসি। সাহেবরা যদি ধরে ফেলে? আরে পা টিপে টিপে যাব, আর বিপদ বুঝলেই মারবো তো। বলবো কি সাহেব, আমাদের বিজ্ঞানী এমন একটা আকাশযান তৈরি করেছে যে আকাশযানে চড়ে হুশ করে অনেক দূর চলে যাওয়া যায়। কি সত্য? সত্যি সাহেব, একেবারে চন্দ্র সূর্যের মানে মানে ওই মুন অ্যান্ড সানের মতো সত্যি। তুমি কি করিয়া জানিলে? আজ রাজসভার মধ্যে সকলের সামনে বিজ্ঞানী এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে, তাই তো তোমাদের খবর দিতে এলাম। সাহেব, এত বড় আবিষ্কারটা তোমরা হাতিয়ে নাও। হাটাইয়া লইব মানে চুরি করিব? চুরি বলছো কেন সাহেব? ভাবো তোমরা জয় করেছো। রাইট, ওই ভেহিকলটাকে আমরা জয় করিয়া আনিব। তা কিভাবে করিব? আমি বলছি, তোমরা শুধু মন দিয়ে শুনে যাও। ভেরি গুড। অলরাইট, আজ রাত্রেই আমরা অ্যাকশন করিতে যাইব। কিন্তু আমারটা? তোমার ইনফরমেশন মতো কাজ করিয়া অ্যাকশন সাকসেসফুল হইলেই আমরা তোমাকে 200 সৈন্য মুদ্রা দিব। ধন্যবাদ সাহেব। তাহলে রাত 12টার পর বিজ্ঞানীর বাড়ির সামনে আমি অপেক্ষা করব। অলরাইট। বলিস কি রে, এত দূর? হ্যাঁ দাদু, এত দূর। ঠিক আছে, খবরটা যখন পেয়ে গেলাম তখন দেখ না কি করি আজ। এমন একটা খবর দিলাম, আমাদের রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবে তো দাদু? ঠিক আছে, তাই হবে। তবে আজ নয়, কাল। আমি এখন যাই, বুঝলি, একটু সেনাপতির সাথে কথা বলে আসি। কে 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 তোমরা? কি চাই? কুইক! পোড়া কপাল, এখানেও সেই গোপাল। আমি বাবা পালাই। কেউ নড়বে না, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলেই এই তলোয়ার দিয়ে বুক একেবারে এফোড় ওফোড় করে দেবো। সব কটাকে কারাগারে নিয়ে যাও। কাল রাজসভায় আকাশযান চুরি করতে আসার অপরাধে এদের বিচার হবে। মহারাজ, কাল রাতে এই সাহেবরা লোকজন নিয়ে বিজ্ঞানীর আকাশযান চুরি করতে এসেছিল। ঘুমন্ত বিজ্ঞানীকে ওরা বেঁধেও রেখেছিল। বটে সাহেব, সাহেব তোমরা এত খারাপ, হ্যাঁ? একদিকে আমাকে অনুষ্ঠানে যাবার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছ, অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে আমার বিজ্ঞানীকে বেঁধে তার আবিষ্কার চুরি করতে এসছো। এর শাস্তি কি জানো? কম করে 2 বছর সশ্রম কারাদণ্ড। আমাদের পানিশমেন্ট দিলে আপনার মন্ত্রীকেও পানিশমেন্ট দিতে হইবে। কেন কেন কেন? মন্ত্রীকে শাস্তি দেবো কেন? বিকজ আমরা যা করিয়াছি সবকিছু উহারই প্ল্যান ছিল। মন্ত্রী সাহেবরা কি বলছে? তুমি নাকি ওদের চুরি করতে তাতিয়েছ? কি হলো, চুপ করে আছো কেন? না মহারাজ, আমি ওদের চুরি করতে বলিনি। বলনি? বলনি? তাহলে ওরা এই আকাশযানের কথা জানলো কি করে? না, আসলে ওরা খুব গর্ব করে বলেছিল যে ওদের দেশের বিজ্ঞান নাকি খুব উন্নত, তাই ওদের শুধু চমকে দেওয়ার জন্যে আমি মুখ ফসকে
বিজ্ঞানীর আবিষ্কারের কথাটা বলেছিলাম, কিন্তু ওরা যে এমন একটা বাজে কাজ করবে এটা আমি বুঝতে পারিনি মহারাজ, বুঝতে পারিনি। সত্যি বলছো? সত্যি মহারাজ। নকল কান্নাকাটি করে পার পেয়ে যেতে চাইছে, ঠিক আছে, পেয়ে যাক পার, তবে ওকে এমন আসল কান্না কাঁদাবো না, বুঝবে তখন মজা। ঠিক আছে, অসাবধানে ভুল যখন করেই ফেলেছ তখন কোনো শাস্তি তোমায় আমি দিচ্ছি না। তবে মন্ত্রী, ভবিষ্যতে কিন্তু আর এরকম ভুল করো না। আর সাহেবরাও কিন্তু রেহাই পাবে না, ওদের 2 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছি। যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। ট্রেটার মন্ত্রী, আমরা তোমাকে ছাড়িব না। উই উইল সি ইউ। কিরে, কেমন খাচ্ছিস সব? ভালো ভালো ভালো, খুব ভালো গো দাদু, যাকে বলে একেবারে পেট পুরে। গোপাল দাদা, মহারাজ একবার তোমাকে রাজবাড়িতে ডেকেছেন গো। ঠিক আছে, চলো তোরা খা, আর কিছু লাগলে ভোলা দাদুর কাছ থেকে চেয়ে নিস। ভোলা, আমি রাজবাড়ির থেকে ফেরার পথে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও। মহারাজ, হঠাৎ খবর পাঠিয়ে আমাদের এখানে ডেকে আনার কারণ? আরে বাবা, বলবো বলবো, শুধু গোপালকে আসতে দাও। আমি এসে গেছি মহারাজ। এই তো, এই তো, গোপাল যখন এসে গেছে তখন বলেই ফেলি। আসলে ওই সাহেবরা তো আমাকে কেক খেতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু চুরির মতো দুষ্কর্মের দায়ে সাহেবরা তো এখন আমারই কারাগারে বন্দী। সে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে মহারাজ। কিন্তু আমার মনটা যে বড্ড বিলাতি কেক করতে শুরু করে দিয়েছে। আর শুনেছি বিলাতি কেক খেতে নাকি ভারী সুস্বাদু। তাহলে চলো বড় কোনো শহরে গিয়ে সকলে মিলে বিলাতি কেক খেয়ে আসি। কিন্তু শহর কি এখানে নাকি? সে তো প্রায় 200 মাইল দূরে। আহা, তার জন্য এত চিন্তা করছো কেন? আমাদের বিজ্ঞানীর তৈরি করা আকাশ জানাচ্ছে না, তাতে চড়বো আর হুশ করে শহরে পৌঁছে যাব। এই বিজ্ঞানী, যেতে পারবো না? অবশ্যই পারবেন মহারাজ, শুধু কারা কারা যাবেন আর কবে যাবেন বলুন। তাহলে বলো বলো, কারা কারা বিলাতি কেক খেতে শহরে যাবে? সব থেকে আগে মন্ত্রী মশাইয়ের নামটা লিখে নিন মহারাজ। বিলাতি কেকের নাম শুনলেই ওনার মুখ দিয়ে লাল ঝরতে শুরু করে দেয় যে। দেখেছেন মহারাজ, গোপাল আবার কেমন টিটকারি কাটতে শুরু করে দিয়েছে। আহা, রেগে যাচ্ছ কেন মন্ত্রী? তুমি যাবে, অবশ্যই যাবে। তা আর কে কে যাবে বলো? আমি যাব মহারাজ। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, চলো সকলে মিলে একটু বিলাতি কেক খেয়ে হইচই করে আসা যাক। কবে যেতে চান মহারাজ? তবে কালই চলো। সকলে নিজের আসনে বসুন, আর যান শুরুর মুহূর্তে একটু ঝাঁকুনি লাগবে, তাই আসনের হাতলটাকে শক্ত করে চেপে ধরে থাকবেন। এই বিজ্ঞানী যা বললো সকলে কিন্তু তাই করো। বাপরে, কি আওয়াজ! হ্যাঁ, প্রথমটা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, আমরা কেমন মাটি ছাড়িয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলেছি। সত্যি সত্যি বিজ্ঞানী, ধন্য ধন্য তুমি, আর ধন্য তোমার আবিষ্কার। আমরা এখন শহরের এলাকার মধ্যে চলে এসেছি। এই তো উঠলাম, এরই মধ্যে শহর এসে গেল। মহারাজ, এই হলো আকাশযান, বাতাসের বেগে ছোটে। আমরা এখন নামবো, তাই তাই সকলে আবার ওই সামনের হাতল শক্ত করে চেপে ধরে থাকুন। সকলে এবার এক এক করে বেরিয়ে আসুন, আসুন আসুন। কিন্তু একটা মাঠ, এখানে বিলাতি কেকের দোকান কোথায়? চলুন খুঁজে দেখি, কোথাও না কোথাও তো খুঁজে পাবোই।
ওই দেখুন মহারাজ, বিলাতি কেকের দোকান। বাবা বাবা, খুব ভালো খুব ভালো, কত সহজে পেয়ে গেলাম। এই চলো 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 তাহলে কেক খেয়ে আসা যাক। ওহে দোকানদার, তোমার দোকানের সব থেকে ভালো কেক আমাদের প্রত্যেককে 4টে করে দাও দেখি। এক্ষুনি দিচ্ছি বাবু। হুম, হুম, হুম। বাহ বাহ বাহ, বড় ভালো। এই না হলে বিলাতি কেক। সত্যি মহারাজ, মুখে দিলাম আর মিলিয়ে গেল। কেক তো ভালোই খাওয়ালে, তার দাম কত? আগে আসল বিলাতি কেক তো, তাই দাম একটু বেশি। ওই মানে সর্বসাকুল্যে 10 টাকা। তোমার কেক খেয়ে এত খুশি হয়েছি যে 10 টাকার পরিবর্তে আমি তোমাকে 2টি সোনার মোহর দেব। 10 টাকার বদলে 2টো সোনার মোহর, এ তো আমার স্বপ্নেরও অতীত। তা হাতে তো এখনো কিছু সময় আছে। চলো চলো, শহরের আশপাশটা একটু দেখে আসি। আমি কোনোদিন শহর দেখিনি। চলুন মহারাজ, শহরটা দেখে আসা যাক। আমার আমার পা ব্যথা করছে, তাই আপনারা যান, আমি এই দোকানে একটু বসি। এখানে এসেও মন্ত্রী আবার কোনো বদমতলব আঁটতে শুরু করে দিল না তো? একবার দেখে আসি। মহারাজ, আমি চট করে একটু আসছি। পায়ে ব্যথা বলে মন্ত্রী এলো না, তো তুমি আবার কোথায় যাচ্ছ? আগে প্রকৃতির চাপ মহারাজ। যাও, তবে আমরা কিন্তু এখানে আর আধ ঘন্টা মতন থাকবো। সময় মতো আকাশযানে চলে এসো। ঠিক আছে মহারাজ। শোনো, আমাদের মহারাজ তোমাকে 2টি সোনার মোহর দিয়ে গেছেন। একটা তুমি রাখবে, অন্য মোহরটার বদলে যতগুলো বিলাতি কেক হবে সবগুলো একটা বাক্সে ভরে এক্ষুনি আমাদের আকাশযানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনাদের মহারাজ তো এসব কিছু বলে গেলে না। মহারাজ ব্যস্ত মানুষ, তাই হয়তো বলতে ভুলে গেছে। আমি তার মন্ত্রী, তাই আমি যেরকম বলছি সেই রকমই করতে হবে তোমায়। আমি এখন চললাম, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। রাজাটা ভালো, কিন্তু মন্ত্রীটা দেখছি খুবই কঞ্জুস। আপনি আবার ফিরে এলেন যে, কিছু বলবেন? এবার তাহলে আমরা আকাশে উড়বো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই বাক্সটা রাখুন। কি আছে এই বাক্সে? আগে নিজের গ্যাঁটের করি খরচ করে কেক কিনেছি, একেই বলে বুদ্ধির জোরে করে খাওয়ায়। মন্ত্রী, কাউকে কিছু না জানিয়ে বিলাতি কেক তো কিনলে, তা কি কি কেক কিনলে সেটা একবার দেখতে পারি কি? কেন পারবেন না মহারাজ? এই দেখুন। কি মন্ত্রী, এ তো ছোট ছোট পাটকেল আর বাতিল কাগজে ভর্তি। হ্যাঁ, আমার কাছ থেকে একটা গোটা মোহর নিয়ে হতচ্ছাড়া দোকানদার আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই?
আপনি কোনো মোহরই দেননি। মহারাজ যে 2টি মোহর দিয়েছিলেন, আপনি ওই দোকানদারকে চাপ দিয়ে তার একটার বদলে কেক দাবি করেছিলেন। কি বলছো কি গোপাল, এ তো খোদার উপর খোদকারি। ঠিকই বলেছেন, খোদার উপর খোদকারি, আর তার উপর আসল কারিগরিটা তো আমি করেছি মহারাজ। মানে পায়ের ব্যথার অছিলায় মন্ত্রীমশাই তো দোকানে থেকে গেলেন, তাই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহ হলো। আমিও তাই প্রকৃতির বেগের বাহানায় ওই দোকানে গিয়ে আড়াল থেকে মন্ত্রীমশাইয়ের সব কথা শুনে নিলাম। তারপর মন্ত্রীমশাই দোকানদারকে 1 মোহরের পরিবর্তে বাক্স ভর্তি কেক দিতে বললেন, আর মন্ত্রীমশাই চলে যেতে আমিও দোকানে ঢুকে বাক্স ভর্তি কাগজ আর ছোট ছোট পাটকেল দিতে বললাম। গোপাল, কোন রকম গলাবাজি করবে না মন্ত্রী। তোমার মতো চোরকে না শিক্ষা দিতে গোপাল একেবারে ঠিক কাজ করেছে। আমি কিন্তু আরেকটু কাজ করেছি মহারাজ। ওই 1 মোহরের পরিবর্তে আমি ওকে 1 বাক্স টাটকা বিলাতি কেক পাঠিয়ে দিতে বলেছি। কাল সকালের মধ্যেই ঘোড়ার গাড়ি করে ওই কেক কৃষ্ণনগরে চলে আসবে। সকলে মিলে ভাগ করে খাবো। এটাই হলো আমার কারিগরি। এই না হলে গোপাল। আমিও 2-1টা পাবো তো গোপাল? পাবেন বই কি, এই তো আপনার কেক। হ্যাঁ হ্যাঁ, এই হলো তোমার কেক। গেঁটের কড়ি খরচ করে যখন কিনেছো, তখন সবটাই খেতে হবে তোমায়। এসব অখাদ্য কুখাদ্য খেলে আমি যে মরে যাব মহারাজ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। উফ, আর ভালো লাগে না। গিন্নি জ্বালায় একদণ্ড বাড়িতে বসার জো নেই। ও গোপাল দাদু, কোথায় চললে? বাজারে যাচ্ছি রে। বাজার করে তুমিও পুকুরে স্নান করতে চলে এসো গোপাল দাদু। আরে দূর, পুকুরের জলে ঘন্টার পর ঘন্টা নাচন কদন করার বয়স কি আর আমার আছে রে? তার চেয়ে বরং তোরাই স্নান কর, আমি চলি। কি ব্যাপার সেনাপতি, আজ কি চিংড়ি না ইলিশ? আরে দূর দূর, দুটোর একটাও নয়। তাহলে বেগুন দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল। আর বলো না গোপাল, সকাল থেকে পেটটা ঠিক নেই ভায়া। পেটের আর কি দোষ বলো সেনাপতি, সবই হলো হজম শক্তির জোর। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল, যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না। কি করা যায় বলো তো? এই দেখো সেনাপতি, ভুল করে মুরগির ডিম খেয়ে ফেলো না জানো। কেন কেন? ওমা, তুমি তো একটু আগে বললে না তুমি যাই খাচ্ছ তাই হজম হচ্ছে না। মুরগির ডিম খেয়ে নিলে সেটা যদি হজম না হয় তাহলে কি হবে? কি হবে? কি আবার হবে? আরে পিঠের মধ্যে মুরগির ছানারা লাফালাফি করবে। নয়, সত্যি গোপাল, তোমার মাথায় কত বুদ্ধি। বাবারে বাবা, এই দুষ্টু, এত হাসির কি হলো শুনি? এই যে সভাকবি, তা তুমি আজ কি কিনতে বাজারে এলে আগে সেটা শুনি। আমি কিনবো মাছ, টাটকা যেন হয়।
কিন্তু টাটকা মাছ কি আদৌ পাবো তাই করছে ভয়। পাবেন পাবেন, আজই পুটির বাবার পুকুর থেকে জাল টেনে অনেক টাটকা মাছ পেয়েছি। এই দেখুন, পছন্দ করে একটা নিয়ে যান। তাই বুঝি? তাহলে আমাকেও একটা মাছ দাও দেখি, পুটির বাবার পুকুরের টাটকা মাছ। অত চিন্তা করে কি হবে? সমস্যা যখন একটা এসেছে তখন তাকে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলতে গেলে তো অনেক মোহর দরকার, না হলে একে একে আমার জমি পুকুর সব যে বিক্রি হয়ে যাবে। আমি বলি কি, তুমি একবার মহারাজের কাছে যাও। জমি পুকুর বিক্রি করার বদলে যদি বন্ধক রেখে কিছু মোহর পাওয়া যায় তাহলে মন্দ হয় না। ঠিক বলেছো, পরে জমিতে ভালো ফসল আর পুকুরে ভালো মাছ হলে মহারাজের কাছ থেকে বন্ধক দেওয়া জমি আর পুকুর আমি মোহরের বদলে ছাড়িয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, দারুণ বুদ্ধি দিয়েছো তো গিন্নি। এবার দেখলে তো বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা কতটা দরকার। যাও, আর দেরি করো না, তুমি এক্ষুনি মহারাজের কাছে যাও। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই তো মন্ত্রীমশাই যাচ্ছেন। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। কে? এই যে আমি মন্ত্রীমশাই। ও পুটির বাবা, তুমি বলো কি চাই? আগে বড় বিপদে পড়েছি মন্ত্রীমশাই, তাই মহারাজের কাছে যাচ্ছিলাম। রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। বিপদ? কি বিপদ শুনি? আগে আপনি তো জানেন এবছর জমিতে ভালো ফসল হয়নি, তার উপরে আমার বাড়ির ছাদ দিয়ে জল পড়ে। ভাবছি আসছে বর্ষার আগে আমি বাড়ির ছাদটা সারিয়ে নেব। সেই জন্যই মহারাজের কাছে জমি বন্ধক দিয়ে যদি কিছু মোহর পাওয়া যেত তাহলে বড় ভালো হতো। জমি বন্ধক রেখে মোহর? তারপর যখন হাতে মোহর আসবে তখন সেই জমি ছাড়িয়ে নেবে পুঁটির বাবা। হ্যাঁ, তাহলে আমার লাভ কি হবে? না না, মহারাজ আর কারুর জমি বন্ধক রেখে মোহর দেন না। তাহলে কি হবে মন্ত্রীমশাই? মাঠের শেষ প্রান্তে তোমার একটা পুকুর আছে না পুঁটির বাবা? হ্যাঁ 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 মন্ত্রীমশাই, মহারাজ চাইলে মোহরের বদলে আমি ওই পুকুরটাও বন্ধক রাখতে পারি। বন্ধক নয়, যদি ওই পুকুরটা তুমি বিক্রি করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, হাতে তো মোটে ওই একটাই পুকুর আছে, ওটাও চলে গেলে আমার কি হবে মন্ত্রীমশাই? এদিকে আমার এখন মোহরের খুব দরকার। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি রাজি, কিন্তু আমার ওই পুকুর কিনবে কে? কেন, আমি তো আছি, আমি কিনবো। তোমার পুকুরের দাম কত? আগে অনেক বড় গভীর পুকুর, পুকুরে মাছও আছে। ও পুকুরের দাম কম করে 20 মোহর তো হবেই। বেশ, তাহলে আমি তোমাকে 10 মোহর দেব। হ্যাঁ, অত বড় পুকুরের বদলে মাত্র 10 মোহর? বেশি ক্যামেও করলে তাও দেব না, এই বলে দিলাম। বিপদের দিনে আমি তোমার কাছ থেকে 10 মোহরের বদলে পুকুরটা কিনছি, এই অনেক। আজ বিকেলে কাগজপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসো আর 10 মোহর নিয়ে যেও, কেমন? ও সকাল সকাল দারুণ দাম মেরেছি। 20 মোহরের পুকুর 10 মোহরে কিনেছি। হ্যাঁ, এবার ওই পুকুরটা 30 মোহরে বিক্রি করে দেব। ব্যাস, তাহলেই বাড়িতে বসে বসে আমার 20 মোহর লাভ। হ্যাঁ, এসো পুঁটির বাবা, সঙ্গে করে কাগজপত্র এনেছো তো? আগে এই যে। ব্যাস, আজ থেকে ওই পুকুরটা আমার। ও পুটির বাবা, বলি পুকুরের ধারে দাঁড়িয়ে কি দেখছো শুনি?
জালে চারাপোনা উঠলো নাকি? না গো গোপাল দাদা, এ পুকুর যে আর আমার নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলো কি পুটির বাবা, তোমার পুকুর আর তোমার নেই? না গোপাল দাদা, মন্ত্রী মশাই আমার কাছ থেকে পুকুরটা 10 মোহরের বদলে কিনে নিয়েছেন। হ্যাঁ, এত বড় পুকুর, পুকুরে কত মাছ, আর এসব তুমি মাত্র 10 মোহরের বদলে বিক্রি করে দিলে? আমার যে হাত পা বাঁধা গোপাল দাদা, বড় বিপদে পড়ে মহারাজের কাছে যাচ্ছিলাম সাহায্যের আশায়। রাস্তায় মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হতে উনি বললেন মহারাজের কাছে নাকি আর জমি বন্ধক রেখে মোহর পাওয়া যাবে না। তারপর উনি বললেন যদি আমি ওনাকে ওই পুকুরটা 10 মোহরের বদলে বিক্রি করে দিই তাহলেই একমাত্র আমার অভাব মিটবে। এবার তুমিই বলো গোপাল দাদা, আমি কি করতাম? এখন আর কিছুই করার নেই। মন্ত্রীমশাই তোমাকে আচ্ছা করে বোকা বানিয়েছেন। তবে শুধু বোকা নয়, উনি মহারাজের নামেও ভুল কথা প্রচার করেছেন। আমি যতদূর জানি, কোনো প্রজা বিপদে পড়লে মহারাজ তাকে ঠিক সাহায্য করেন। এখন মনে হচ্ছে 10 মোহরের বদলে এই পুকুরটা মন্ত্রীমশাইকে বিক্রি না করলেই ভালো হতো। গোপাল দাদা, তুমি আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে আমার পুকুরটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুধু পুকুর নয়, সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইকে লোক ঠকানোর উচিত শিক্ষাও দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না পুটির বাবা, আমি কথা দিলাম, যেমন করেই হোক আমি ওই বদমাশ মন্ত্রীকে উচিত শিক্ষা দিয়ে তোমার পুকুর তোমার কাছে ফিরিয়ে দেব। তাই যেন হয় গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের মতন প্রজারা পুরো অন্ধ। যাও যাও, এবার নিজের বাড়ি ফিরে যাও, আমি যাই রাজসভায়। ওই দেখুন মহারাজ, গোপাল রাজসভায় এসেছে। আজ মনে হয় আকাশে সূর্য নয়, চাঁদ উঠেছে। কি ব্যাপার গোপাল, তোমার কপালে এত ভাঁজ কেন? আগে আর কি বলবো মহারাজ, কয়েকদিন ধরে খুব হাত টান যাচ্ছে। তাই ভাবছি আমার যতটুকু জমি আছে সব আপনার কাছে বন্ধক রেখে কিছু মোহর নেব। বেশ গোপাল, তুমি তাহলে আগামীকালই জমি বন্ধক রেখে আমার কাছ থেকে মোহর নিয়ে যাও। প্রজারা বিপদে পড়লে আমি রাজা হয়ে সব সময় তাদের পাশে আছি। কিন্তু আপনার মন্ত্রীমশাই তো নেই মহারাজ। হ্যাঁ মানে? এই যে পুঁটির বাবা গোপালকে সব বলে দিয়েছে নাকি? আগে হ্যাঁ মহারাজ, এই বদমাশ মন্ত্রী পুঁটির বাবার কাছ থেকে তার একমাত্র পুকুর মাত্র 10 মোহরের বদলে কিনে নিয়েছে পুঁটির বাবার অভাবের সুযোগ নিয়ে। না মহারাজ, পুঁটির বাবা আমাকে স্বেচ্ছায় পুকুরটা বিক্রি করেছে। গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে সেটা তো নেই, তবে পুঁটির বাবা আমাকে নিজে কথা বলেছে। পুঁটির বাবার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে উল্টো পাল্টা বকছে। এই বিষয়ে আমি তো কিছুই করতে পারবো না গোপাল, কারণ আমাদের কাছে তো মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মানে কে সত্যি কথা বলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি পুঁটির বাবা ওরকম মানুষই নয়। আর মন্ত্রী মশাইকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আমিও বলে রাখলাম মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে পুঁটির বাবার ওই পুকুর আমি উদ্ধার করবই। না হলে কি গোপাল? না হলে আপনারা আমার নামে গরু পুষবেন। হ্যাঁ, গরুর নাম হবে গোপাল। আমিও দেখবো গোপাল, তুমি কিভাবে ওই পুকুরটা আমার কাছ থেকে নিয়ে যাও। ওই দেখ, গোপাল দাদু আসছে। সবাই লুকিয়ে পড়, আজ দাদুকে না ভয় পাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই লুকিয়ে পড়। ওরে বাবারে, গোপাল দাদু ভয় পেয়েছে, গোপাল দাদু ভয় পেয়েছে। কি মজা, কি মজা। তোদের জন্য মাখা সন্দেশ এনে রেখেছিলাম, ভেবেছিলাম তোদের দেব, কিন্তু এখন ওটা আমি একা খাবো, তোদের একটুও দেব না। হ্যাঁ, কেন দাদু? তোরা আমাকে ভয় দেখাবি আর আমি তোদের মাখা সন্দেশ খাবো? হ্যাঁ, এই রে, দাদু রাগ করেছে। আর হবে না দাদু, সত্যি বলছি, আর হবে না। এই গুলটে তুই ঘুমাচ্ছে না দাদুর কাছে? দাদু, মাখা সন্দেশের দিব্যি বলছি, আর এরকম করব না। তোরা আমাকে মুখোশ দিয়ে ভয় দেখালি, আর আমি তোদের সামান্য মাখা সন্দেশ দিয়ে কেমন চমকে দিলাম বল। যেমন নাতি তাদের তেমন দাদু। কিন্তু তোরা এই মুখোশ কিনলি কোথা থেকে শুনি? বড় বড় কাছে নিচে একটা লোক আজ অনেক মুখোশ নিয়ে বসেছে দাদু। হ্যাঁ দাদু, কত রকমের মুখোশ আছে তার কাছে। এটা অনেকটা আমাদের মন্ত্রী মশাইয়ের মতন দেখতে,
জানো গিন্নি, আজ রাজসভায় আমার সঙ্গে মন্ত্রীর একচোট হয়ে গেছে। আমিও বলে এসেছি, মন্ত্রীর কাছ থেকে পুঁটির বাবার পুকুরটা উদ্ধার করতে না পারলে আমার নামে গরু পুষতে। মন্ত্রীমশাই এবার যখন খাল কেটে কুমির ঢুকিয়েছেন, তখন সেই কুমিরের কামড় ওনাকেই খেতে হবে। পেয়েছি, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। গিন্নি, আমি এক্ষুনি আসছি। এই ন্যাপলা, গুলটে, পুটি, তোরা চল আমার সঙ্গে। বলি আবার কোথায় চললে? মানুষটাকে নিয়ে আর পারা যায় না। বটা ঘটা, তোরা একটু চোখ কান খোলা রাখিস। আগে কেন মন্ত্রী মশাই? যতদিন না পুকুরটা অন্য কাউকে বিক্রি করতে পারছি, ততদিন গোপাল যেন পুকুরের আশেপাশে না আসতে পারে। আচ্ছা মন্ত্রী মশাই, আচ্ছা। গোপাল কেন, আমরা কাউকে এই পুকুরের ধারে কাছে আসতে দেব না। হ্যাঁ, এবার দেখি গোপাল কি করে আটকায় আমাকে। আমি হলাম মন্ত্রী। আবার নতুন করে পরিচয় দেওয়ার কি আছে? আমরা তো জানি আপনি মন্ত্রী। তাই তো ঘটা? চুপ অপদার্থের দল, চুপচাপ নিজের কাজ কর। আমি চললাম। যা ন্যাপলা, গুলটে, পুটি, এবার ওদের পুকুরের জলে ছেড়ে দিয়ে আয়। বলেন কি মন্ত্রী মশাই, বিশাল বড় পুকুর? ঠিক শুনেছেন, তার উপরে গভীর করে কাটা, আর পুকুরে মাছও আছে। বাহ বাহ বাহ, তা কত দাম রেখেছেন শুনি? আপনার জন্য মাত্র 30 মোহর। অন্য কেউ হলে 40 মোহরের নিচে ছাড়তামই না। 30 মোহর? ওই দেখুন, এই পুকুর 30 মোহরে পাচ্ছেন, এই না কত? তা ঠিকই বলেছেন। বেশ 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 বেশ, আমি রাজি। ওই দেখুন মন্ত্রী মশাই, পুকুরে মাছ লাফাচ্ছে। দেখেছেন তো, পুকুরে মাছ একদম ভর্তি। ও মা গো, শুধু মাছ নয়, এই পুকুরে তো কুমিরও আছে। হ্যাঁ, কুমির? এই পুকুরে কুমির কোথা থেকে এলো? হ্যাঁ, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি কুমির। পালা ঘটা, পালা, না হলে বেঘরে আমাদের প্রাণটাও যাবে। উরে বাবা রে বাবা। বাবা রে বাবা, আমি আমি এ পুকুর কিনবো না, বিনামূল্যে দিলেও না। পালাও পালাও পালাও, সবাই পালাও। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি এই পুকুরটা কাকে বিক্রি করব? নাও পুটির বাবা, এবার এগুলো পড়ে নাও। এগুলো পড়ে কি হবে গোপাল দাদা? আছে আছে, কাজ আছে। এখন থেকে আমি হলাম জমিদার, আর তুমি হলে আমার কর্মচারী, বুঝলে? বুঝলাম বুঝলাম গোপাল দাদা, বুঝলাম। মন্ত্রী তোমাকে যে 10 মোহর পুকুরের বিনিময়ে দিয়েছিল, সেগুলো সঙ্গে করে এনেছো তো? এই যে গোপাল দাদা, এটা রাখো পুটির বাবা। এটা হলো ক্ষতিপূরণের টাকা, আর বাকি 5 মোহর থাক আমার কাছে। একটু পরেই ওটার দরকার পড়বে। বলো কি মন্ত্রী, পুকুরে কুমির? আজ্ঞে, আজ্ঞে, আমি নিজের চোখে দেখেছি মহারাজ। পুঁটির বাবা আমাকে আচ্ছা করে বোকা বানিয়ে ওই পুকুরটা বিক্রি করেছে। কিন্তু ওই পুকুরে কুমির এলো কোথা থেকে, সেটাই তো মাথায় ঢুকছে না মহারাজ। আমার মনে হয়
ওই বর্ষার সময় গঙ্গা থেকে ওই কুমিরগুলো ভেসে এসেছে। মহারাজ এবার কিছু একটা করুন, না হলে যে আমি ভেসে যাব, আমার 10 মোহরও যে ভেসে যাবে। মন্ত্রী, আমি দেখছি কি করা যায়। জয় মহারাজের জয়। প্রণাম মহারাজ। আপনি কে? আগে আমি এক ছোট জমিদার, পয়সা করি বিশেষ নেই, তাই হয়তো আপনি আমাকে ঠিক চেনেন না। আর এই হলো আমার কর্মচারী। বেশ, তা আপনি আমার দরবারে? বলছি শুনলাম মাঠের শেষ প্রান্তে একটা পুকুরে নাকি কুমির দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, ওটা তো আমার পুকুর, এই কয়েকদিন আগেই কিনেছি। বাহ, আমি এসেছি ওই পুকুরটা কিনতে। হ্যাঁ, সত্যি? আগে হ্যাঁ, আপনি কি ওই পুকুরটা আমাকে বিক্রি করতে চান? হ্যাঁ, চাই, মানে খুব করে চাই। ব্যাস, তাহলে ঝামেলা মিটে গেল। আমি 5 মোহরের বদলে আপনার কাছ থেকে ওই পুকুরটা কিনে নিতে চাই। হ্যাঁ, মাত্র 5 মোহর? না, আমি ওই পুকুরটা 10 মোহর দিয়ে কিনেছি। মন্ত্রীমশাই, ওই পুকুর ইনি ছাড়া আর কেউ নিতেই চাইবেন না। আপনার ভাগ্য ভালো, ওই 5 মোহর পাচ্ছেন। আমি হলে তো বিনামূল্যেও নিতাম না। হ্যাঁ, ঠিক বলেছে সেনাপতি। 5 মোহর যখন পেয়েছো তখন রাজি হয়ে যাও, না হলে তোমার ওই 10 মোহরই কুমিরের সঙ্গে জলে চলে যাবে মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। বাহ, তবে এই নিন 5 মোহর, আর পুকুর কেনার কাগজপত্র আপনি আমার এই কর্মচারীর হাতে দিয়ে দিন। কিন্তু আপনি ওই পুকুরটা কিনে কি করবেন শুনি? আপনি তো জানেন ওই পুকুরে কুমির আছে। আমি ওই পুকুরটা আবার পুটির বাবাকে ফিরিয়ে দেব মহারাজ। হ্যাঁ, গোপাল তুমি? শুধু আমি নই, আমার সঙ্গে পুটির বাবাও আছে। তার মানে এসব তোমার চাল ছিল গোপাল? আগে হ্যাঁ মহারাজ। তার মানে আমার পুকুরে কুমির তুমিই ছেড়েছো? আগে সব কথা জানতে গেলে তো সবাইকে একবার পুকুর পাড়ে যেতে হবে। ওই দেখুন মহারাজ, বলেছিলাম না এই গোপালই আমার পুকুরে কুমির ছেড়েছে যাতে আমি আবার পুকুরটা বিক্রি করে দিই। না গোপাল, এ কিন্তু তুমি ভারী অন্যায় করেছো। এইভাবে লোক ঠকানো তোমার মোটেই উচিত হয়নি। আগে আমি লোক ঠকাইনি মহারাজ, লোক ঠকিয়েছে তো আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, এবার আপনি নিজের মুখে সব কথা স্বীকার করবেন, না আমি আপনাকে ধাক্কা মেরে পুকুরের জলে ফেলবো? না, মানে ভুল হয়ে গেছে মহারাজ, আমি আসলে। মন্ত্রী, তুমি কি করেছো এবার আমাকে একটু খুলে বলো তো। আগে পুটির বাবাই আপনাকে সবটা বলবে মহারাজ। কি পুটির বাবা, শুরু করো। বলছি গোপাল দাদা। তাই আমি বাধ্য হই মন্ত্রীমশাইকে পুকুরটা বিক্রি করে দিয়েছিলাম মহারাজ। এই মন্ত্রী, তুমি এইসব করেছো? মহারাজ, মন্ত্রী মশাইকে এক্ষুনি পুকুরের জলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দিন। না, জলে যে কুমির আছে, আরে ওরা মন্ত্রীকে যে আস্ত রাখবে না। কোথায় কুমির? ওটা আসল কুমির নয়, ওটা হলো কুমিরের মুখোশ। নাতি নাতনিদের সঙ্গে নিয়ে গিয়ে এই মুখোশ আমি কিনে এনেছি মহারাজ। সাবাস গোপাল, এই না হলে গোপাল ভাঁড়ের বুদ্ধি। এবার দেখলেন তো মন্ত্রী মশাই, খাল কেটে পুকুর কেটে আমি কেমন কুমির ঢোকালাম। মুটির বাবা, আশা করি এবার তোমার অভাব মিটেছে। তুমি তোমার হারানো পুকুরও পেলে, সঙ্গে 5 মোহরও। হ্যাঁ গোপাল দাদা। এই ফাঁকে এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে দুঃখ আছে। এই মন্ত্রী, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ শুনি? এই রে, এবারের মতন আমাকে ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন না মহারাজ, ছেড়ে দিন। না, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। ওরে বাবা রে,
ও আ, ও ও বাঁচাও, আ, ও, ও, আ, এই প্রথম আ, দেখলাম আ, একটা ডুবে গেলাম, কুমির জলে গেলাম, ডুবে আ, যাচ্ছে ডুবে গেলাম